পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি। ছিটকিনি খুলতেই খোরশেদুলের শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখেই প্রকট হলো তা। ভ্রু যুগলে ভাঁজ পড়ল অচিরেই। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, মাছ আছে, নামিয়ে রাখ। পুষ্পিতা ঘাড় কাত করল। নম্র গলায় শুধালো, পানি দেব খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর গলায় মাথা নামালো পুষ্পিতা। ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখ মুখে এসে কাঠের সোফায় বসলেন। চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি। সদ্য ট্রান্সফার হয়েছেন। পরশুই উঠলেন এ বাড়িতে। এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসাই বা এত রাতারাতি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? খোরশেদুল চোখ মেললেন। সোজা হয়ে বসলেন। গ্লাস ফাঁকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ঘরেই তো। ডাকো। রাহাত? মিথিলা? বাবা ডাকছেন। এক ডাকেই চপল পায়ে হাজির হল রাহাত। ঝাঁকড়া চুল অবিন্যস্তভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গুলটু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট। অথচ মিথিলার চেহারাই বিরক্তি। এই হুটহাট ডাকাডাকি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতেই দুজনকে একবার দেখলেন খোরশেদুল। বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসল। কিন্তু মিথিলা বসল বাবার মুখোমুখি। একটু আটটু অনুচিন্তন জেকে বসল মাথায়। বাবা কি কিছু জেনে ফেলল? খোরশেদুল স্ত্রীর দিক চেয়ে বললেন, পুষ্পিতাকে ডাকো। ডাক শুনেই ঝড়ের বেগে উপস্থিত হল সে। বাজার গোছানো ময়লা হাতটা ওড়নায় মুছতে মুছতে বসার ঘরের এক কোনায় দাঁড়ালো। সবার উৎসুক চাউনির মধ্যেই সালমা প্রশ্ন ছুড়লেন, কি কিছু হয়েছে? খোরশেদুল দীর্ঘশ্বাস ফেললেন। উত্তরে মিথিলার দিক চেয়ে বললেন, তুমি বলেছিলে এই এলাকাটা ভালো, মেইন রোড পাশে, যাতায়াতে সুবিধা। আমিও সবকিছু দেখে পছন্দ করেছিলাম। কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই ভালো নয়। ভালোমতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসখুসে ভঙ্গিতে শুধালো, কেন বাবা? বাসাটা খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং। মাস্তানি করে বেড়ায় সারাদিন। খোলামেলা গুন্ডামি চলে। বিট্টু মাস্তান নামে এক ছেলে সেই গুন্ডা দলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনেই এক মেয়েকে। থামলেন তিনি। চেহারায় অস্বস্তির প্রবল ছাপ। ছোট ছোট ছেলেমেয়ের সামনে ওসব বলার রুচি হল না তার। সালমা আতকে বললেন, কি সাংঘাতিক! এরকম হলে এই এলাকায় থাকব কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে। নেকাব ছাড়া বাইরে কেউ যাবে না। মিথিলা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছ তা তো একেবারেই করবে না। ওদের হাত অনেক লম্বা। একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিছু থাকবে না। বুঝতে পেরেছ? মিথিলা নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কে জানে? খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিক চাইলেন। কথাটা তোকেও বলেছি, খুব দরকার ছাড়া তুই বারান্দায়ও পা রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে ওঠে। অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড় কাত করে। মুহূর্তে মেজাজ বিগড়াল মিথিলার। বাবার এমন হুঁশিয়ারির যথার্থ অর্থ সে জানে, বোঝে। পুষ্পিতা দেখতে সুন্দরী কিনা ওপর থেকে নিশ্চুপ রইলেও ভেতর ভেতর ফুঁসে উঠল সেই সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও তো বেরই হয় না, আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাইরে কাজ নেই। শুধু বাইরেই নয়, রাস্তা দিয়ে পরিষ্কার সামনের বারান্দাটা দেখা যায়। তাই ওখানেও ওকে পাঠাবেন না। মিথিলার বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বলল, এখন রুমে যায় আব্বু? যাও। পুষ্পিতাকে একবার তপ্ত আখিতে দেখে রুমে ঢুকল ও। এদিকে মেয়েটার মুখ আতঙ্কে ছোট হয়ে আছে। মাথায় ঘুরছে বিট্টু মাস্তান নাম। কাছাকাছি একটা শিশুপার কাছে শুনেছিল। রাহাতকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না। এমনিতেই যা ভীতু সে। মিথিলা কক্ষে এসে কটমট করল। ফোন তুলল হাতে। ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নম্বরে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। অনুযোগ জানালো, ফোন ধরছিলে না কেন? আর এখন সময় হলো তোমার ফোন করার? মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল, চুপ। ফোন যে করেছি এটাই বেশি। কি করেছ তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? এলাকায় এসেছি মাত্র 2 দিন। এর মধ্যেই বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছ? নাহিদ উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলামই একটু আগে। যা করার ওরা করেছে, কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা বিট্টুর বন্ধু, জীবনেও তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। মানেটা কি? বন্ধুর সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডার লেজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাহিদের স্বর পুরু হলো, কি বলতে চাও? মারিয়া কাট জবাব দিল, চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। সে একটু দম ফেলে ঠোঁট ভেজালো জিভে। বলল, দেখো, কথাটা তোমাকে বলা হয়নি, ভাবছিলাম বলবো।
আজ সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। নাহিদ আর্তনাদ করে ওঠে, কি? আসতে এত অবাক হবার কি আছে? মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেক আসে। ও, এই জন্যেই দুদিন ধরে আমার ফোন ধরছিলে না ঠিক করে, ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে মিথিলা। তুমি যা ভাবো তাই, আমারও একটা লাইফ আছে। তুমি এখনো বেকার, তোমার সাথে আমার ভবিষ্যৎ কি? বেকার হলেও তোমার কোনো ইচ্ছে আমি অপন্ন রেখেছি? যখন যেটা আবদার করেছো দিইনি, আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছ কেন? আমার ভালোবাসা কিছু না? ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে দুটো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ? এত সব জানি না নাহিদ। ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই ছ্যাঁচড়ার মতো আমার পেছনে পড়ে থেকো না। বলতে না দিয়েই খট করে লাইন কাটল মিথিলা। ঠোঁট ফুলিয়ে ফোঁস করে শ্বাস ঝাড়ল, সাথে ঘাড় থেকে ঝেড়ে ফেলল নাহিদ নামের উটকো এক আপদ। রৌদ্রোজ্জ্বল দিন গড়িয়েছে সন্ধ্যায়, শহর জুড়ে আজানের মধুর সুর। অন্ধকার আস্তে ধীরে হাত পা মেলছে। তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন। প্রদীপ্ত কান্তিমান সোনালি দেওয়ালের কারুকাজ চোখ ধাঁধানোর মতন। শাসা বেগে পরপর 3টে গাড়ি এসে ভিড়ল সেথায়। দাঁড়িয়ে থাকা দুজন রক্ষী শশব্যস্তভাবে দুদিকে টেনে খুললেন বিশাল দানবীয় গেটখানা। প্রথমে পুলিশ ভ্যান, পেছনে কালো গাড়ির মাঝে শব্দবে সাদা গাড়ি অন্দরে ঢুকল। ভেতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাঁচ গলে একবার বাইরে তাকালেন। রোগা পাতলা দুজন লোককে দেখে ভ্রু গোছালেন। তাদের কাতর নজর এদিকে, কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারায়। এগিয়ে আসতে চাইছেন, দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারবার। দেখতে দেখতে গাড়ি বাড়ি প্রাঙ্গণে থামল। নামলেন জামশেদ, পরনে শুভ্র সাদা পাঞ্জাবি, দাড়ি ভর্তি গাল, চোখে চিকন চশমার ফ্রেম, আননে ছড়ানো অন্যরকম নূরের প্রভা। তার চোখ দুটো তখনও গেটের ওপারে। সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালে তর্জন দিলেন, ওসমানকে ডাকো। এক ডাকে ছুটে এলেন ওসমান, হাত উঁচিয়ে সালাম ঠুকলেন বিনয়ে। ওরা কারা, কি চায়? ওনারা সাহায্য চাইছেন স্যার। ভ্রু বাঁকালেন জামশেদ। কিসের? ওসমান মস্তক নিচু করে বললেন, ওদের মধ্যে একজনের দোকান ছোট স্যার ভেঙে দিয়েছেন, আর অন্যজন ওনার জিপ রাখার জায়গায় আইসক্রিমের ভ্যান রেখেছিলেন বলে সেটাতেও আগুন লাগিয়ে দিয়েছেন। জামশেদের শৈলশিরান্ত সবেগে মসৃণ হয়। ছেলের কাণ্ডে মেজাজ চটে আসে। তার মতো দাপুটে মন্ত্রীর ছেলে রাস্তায় গুন্ডামি করে বেড়ায়, আবার লোকজন বিচার আনে বাড়িতে। ছি! আবুল হাসান রেগে বললেন, এত বড় সাহস, ছোট স্যারের নামে অভিযোগ দিতে আসে? তেড়ে যেতে নিলেই জামশেদ হাত উঁচু করলেন। রাগ ঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন, ওদের দুজনকে 10,000 টাকা করে দিয়ে দাও। ভ্রুযুগল তালুতে উঠল দুজনের। আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বললেন, স্যারের দয়ার শরীর। জামশেদ তোষামদে তোয়াক্কা দেখালেন না, প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে। আবুল হাসান আরও 1 ইঞ্চি এঁটে নিলেন তার সাথে। এগোলেন গেটের দিক। ওনাকে দেখে লোক দুটো আরেকটু প্রত্যাশিত চোখে মুখে চাইল। কোনো একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সেই আশায়। অথচ আবুল হাসান এসেই ধমকে বললেন, নালিশ দিতে এসেছিস, তাও আবার মন্ত্রীর বাড়িতে? তন্মধ্যে একজন উৎকণ্ঠিত হয়ে বললেন, না না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কেন নালিশ দেব? স্যার অনেক দয়ালু, তাই শুধু সাহায্য চাইতে এসেছিলাম। আবুল বিরক্ত গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে, এই নে ধর। পকেট থেকে 1000 টাকার করকরে নোট নিয়ে এগিয়ে দিলেন তিনি। দুজন ভাগ করে নিস। পেছনে দাঁড়ানো ওসমান তাজ্জব হয়ে চাইলেন। তিনি স্পষ্ট শুনেছেন 10,000 করে দেবার কথা, আর এই লোকনি না 500 টাকা দিচ্ছে। বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয়ই। দাঁত খিচে মাথা নাড়লেন তিনি। দিন দুপুরে কি জোচ্চুরি! টাকার অঙ্ক দেখে লোক দুটোর জীর্ণ চেহারা শুষ্ক হল আরও। বিরস চোখে একে অপরকে দেখলেন। নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে। আবুল হাসান কড়া গলায় বললেন, এরপর বাড়ির ত্রিসীমানায়ও যেন না দেখি, মনে থাকবে? দেখলে কিন্তু একদম জেলে ভরে দেব। অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হল। মাথা নামিয়ে প্রস্থান নিল বিশ্রান্ত কদমে। আবুল হাসান চশমা ঠেলে বিজয়ী হাসলেন। পিছন ফিরে চাইতেই মুখোমুখি হলেন ওসমানের উষ্ণ দৃষ্টির। তবে রাগ করার সাধ্য ওনার নেই। ক্রোধ মনে চেপেই নজর ফেরালেন তিনি। আবুল হাসানের যাওয়ার দিক চেয়ে বিড়বিড় করে বললেন, মাদা। সালমা বেগম পুরোদমে ব্যস্ত। অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানেই। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্ত হবে। তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত পুষ্পিতার দিকে। ফল সাজাচ্ছেও। সালমা ডাকলেন। পুষ্পিতা এগিয়ে এলো। হ্যাঁ মনি, তোর কাজ শেষ? আর একটু বাকি। আচ্ছা, ওগুলো ওমন থাকুক, তুই গিয়ে একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর, আর নিজেও একটা ভালো জামা পর গিয়ে সুন্দর করে চুল বাঁধ, যা।
আমি তো ঠিকই আছি। চোখ পাকালেন শালমা। যা বলেছি চুপচাপ কর। পুষ্পিতা আচ্ছা বলে ঘুরতেই স্তম্ভে ম্যায় সম্মুখে পড়লেন খোরশেদুল। চোখ মুখ কুচকে খ্যাক করে বললেন, সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন, সর। পুষ্পিতা ভয় পেল, চুপসে সরে গেল পাশে। খোরশেদুল রান্নাঘরে ঢুকলেন। শালমা শুধালেন, ধমকালে কেন, কি করেছে ও? মন চেয়েছে। আচ্ছা, তোমার বুদ্ধিশুদ্ধি হাঁটুতে নেমেছে? শালমা বুঝতে না পেরে বললেন, আমি আবার কি করলাম? কি করলে? পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন, তুমি পুষ্পিটাকে তৈরি হতে বললে কেন? ওকেও কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে? হ্যাঁ, ও তো মিথিলার। খোরশেদুল পথিমধ্যেই চেতে বললেন, ও মিথিলার বোন নয়, খালাতো বোন আর আপন বোনে অনেক তফাত। তোমার বোনঝি যখন পাত্রের সামনে যাবে, আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে? শালমা হাঁ করে বললেন, এসব কি বলছো? ও তো এখনো ছোট। ছোট হলেও বিয়ের বয়স হয়নি। শালমা বেগম খেপে গেলেন। তেজি হাতে খুন্তি নাড়তে নাড়তে বললেন, পছন্দ করলে করবে, তুমি তো এমনিতেই ওকে পড়াতে চাও না। খাওয়ার খোটা দাও, এই সুযোগে বিয়ে দিয়ে বিদায় করব। সমস্যা কি? বেঁচে যাবে, বোঝা নামবে তোমার। খোরশেদুলের মোটা নাক ফেপে উঠল। খোটা দিলেও খাওয়াই তো। এতটা বছর ধরে অন্যের মেয়েকে পালিনি। এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। ওই মেয়ের জন্য যদি হাতছাড়া হয়, আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নেবে? এরা যখন ভুরি ভুরি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ কে করবে? তুমি? ওর রূপ আছে, চাঁদ ধরার যোগ্যতা নেই। শালমা বেগম অতিষ্ঠ গলায় বললেন, তাহলে তুমি চাওটা কি? কি চাই মানে? বোঝো না তুমি? পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারায়। আমার এই মেয়ের এই সম্বন্ধ যদি ভাঙেই, শালমা, তোমাদের দুজনেরই খবর আছে, মনে রেখো। হম্বিতম্বি করে খোরশেদুল রান্নাঘর ছাড়লেন। শালমা অহত চোখে চেয়ে রইলেন কিয়ৎক্ষণ। কোটর ভরল সহসা। মৃত্যু বোনের শুষ্ক মুখটা ভেসে উঠল স্পটে। হঠাৎ কিছু একটা ভেবেই দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে। একবার উকি দিলেন মেয়ের ঘরে। পুষ্পিতাকে না দেখে শুধালেন, পুষ্পিতা কই? আয়নার সামনে দাঁড়ানো মিথিলা নিষ্প্রভ, কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি। রাহাত বলল, আপু ওয়াশরুমে মনে হয়। শালমা বেগম স্বস্তির শ্বাস ফেললেন। যাক, মেয়েটা কিছু শোনেনি তাহলে। এমনিতেই ওইটুকু মানুষের কপালে দুর্ভোগের অন্ত নেই। এসব শুনলে কষ্ট পাবে আরও। তালুকদার ভবন, দোতরা, ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারপাশের সবকিছুতে ঝকঝকে আজিভাজ্যের ছোঁয়া। হলুদে করা আরোয় চতুর্মুখী দেওয়াল মহিমান্বিত। ডিজাইনার আসবাবপত্র, গ্র্যান্ড প্রত্নবস্তু, প্রতিটি কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যে বন্দী, ঠিক যেন বিলাসিতার অনন্য এক মূর্তি। জামশেদ তালুকদার সোফায় বসে, পরনে এখনও বাইরের কাপড়। সেন্টার টেবিলের ধোঁয়া ওঠা কফিটা নিরলস পড়ে আছে। উষ্ণটা কমে রূপ নিয়েছে শরবতে। হাতের আঙুল ঘষতে ঘষতে দেওয়াল ঘড়ির দিক চাইলেন তিনি। পরপর চোখ বোলালেন সদর দরজায়। তার থম ধরা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটিয়ে আছেন লুৎফা বেগম। স্বামীর ক্রোধান্বিত চোখমুখ দেখে ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন তিনি। কিছু জিজ্ঞেস করার স্পর্ধা অবধি হচ্ছে না। নির্নাথ ছেলেটা আবার কিছু করেছে। তার উতলা নয়ন এলোমেলো পায়চারা করছে, একবার স্বামীকে দেখছে, একবার দরজা। ঘড়িতে 12টা বাজার সংকেত ঢং ঢং করে উঠল। ক্ষণবাদেই বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। জামশেদ নড়ে চড়ে উঠলেন। পুত্রের আগমনী বার্তায় মুহূর্তে দৃঢ় হল চিবুক। দোরগোড়ায় তীব্রর পদচারণা পড়ে, অস্বাভাবিক কদম, ঝুলছে দুলছে। শাফিন পৌঁছে দিয়েছে বাড়ি অবধি, কিন্তু ভেতরে আসার সাহসে কুলোয়নি। ওসমানসহ আরও একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। মাতাল ছেলেকে দেখেই লুৎফা মিয়ে এলেন। শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামীর হতে। উঠে দাঁড়ালেন জামশেদ। মটমটে চোয়াল ক্ষুব্ধ লোচন সমেত গিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি। তুমি আজ আবার মদ খেয়েছ? তীব্রর নিচু ঢুলঢুলে চক্ষুদ্ধয়ে তাক হল বাবার ওপর, অক্ষির শ্বেতবর্ণ টকটকে লাল নেশায়। সদর্পে জানালো, রোজই তো খাই। জামশেদ ফুঁসে উঠলেন। তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র। মত্ততায় বুঁদ তীব্র হাসল, তুচ্ছ কণ্ঠে আওড়াল, তীব্র রেজা তালুকদার কারো নিষেধ মানে। এটুকুতেই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মানের আহুতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে। বললেন, ওকে রেখে যাও। মাথা নাড়লেন ওনারা। সাবধানে ওকে সোফায় বসিয়ে প্রস্থান নিলেন। মাত্র তীব্রর মাথাটা হেলে পড়ল একদিকে। চোখ বন্ধ রেখে বলল, এই একটা হুইস্কি। জামশেদ রুষ্ট চোষে চাইলেন, কটমটিয়ে স্বামীকে দেখলেন পরপর।
লুৎফা ছোট কণ্ঠে বললেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে উঠালেন লুৎফা, রওয়ানা করলেন কামরায়। জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন, রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে। কফির কাপটা সামনে পেয়ে ওটাকেই আছাড় মারহেন তুলে। নরম বিছানার স্পর্শ পেতেই উপুর হয়ে শুয়ে পড়ল তীব্র। তন্দ্রাচ্ছন্ন ভরসা মুখবিব্বর বালিশে গুজল। কাজের মেয়েটি বেরিয়ে যায়। লুৎফা এগিয়ে এলেন, অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিক। চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে। গায়ে কাঁথা টেনে পাশে বসলেন। তীব্র সোনালি খাড়া চুলে বোলালেন কোমল হাত। ভেজা গলায় বললেন, কবে মানুষ হবি রে বাপ, কবে ভালো হবি, কবে একটু শান্তি দিবি আমায়? কবে মানুষ হবি রে বাপ, কবে ভালো হবি, কবে একটু শান্তি দিবি আমায়? শুটকোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছুল। এমন চমৎকার ছেলেই তো ওর চাই। আবার বিয়ের পর ক্যানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলেই এই পানসে জীবন ঝলমলে হবে। মিথিলা দোরগোড়াতেই প্রার্থনা শুরু করল, ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকল। আবার গালে ব্লাসন ছড়ালো আরেকটু, লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখল অবঢৌকনে ঢাকা নিজের জৌলুস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা আজ চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়, অসাধারণ বলেই তো নাহিদটা পেছন ছাড়ে না। শত খ্যাচখ্যাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসল, নিজের প্রতি মোহিতায়। সেইক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়াল। আয়নার ভেতর থেকেই ওর ওপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিবর খুব নগণ্য লাগল মিথিলার। মনে হল পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর, নির্মল। রাগ হল ওর। দাউ দাউ করে হিংসের খড়কুটোতে বহুনি জ্বলল সবেগে। হিসেব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা, ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিক, কণ্ঠে তেজ। কি চাই এখানে? মণি বলল, তোমার কিছু লাগবে কিনা দেখতে। মণি মাই ফুট। আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়াল, ডানে বামে নাড়াল, বোঝালো না। তাহলে বেহায়ার মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল ও। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোটপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দেয়, তুই চুপ থাক। ভেঙচি কাটল রাহাত। মিথিলার এই খচ্চরে স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমোয়। তাহলে দুজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত, ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না, শুধু সাজে, ঘুরে বেড়ায়, ফোন টেপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখ দিক চাইল, কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোটপু, তুমি আমার কাছে এসো, আমি কতগুলো এনিমি মেরেছি তোমাকে দেখাই। পুষ্পিতা ঠোঁটে হাসি টানল, এগোলো ওর দিকে। বিছানায় বসতে যাবে, মিথিলা হুঁশিয়ারি দিল, এই, ওখানে বসবি না, নিজে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয়। অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিক। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো। একটাই বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না। মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আখিতে পুষ্পিতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকত একটা বিরাট খাট বানিয়ে দিত, ঠিক রূপকথার রাজকন্যেরা যেমন পালঙ্কে শোয় ওমন। ওর ছোটপুতো রাজকন্যের মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন তখন।
মেয়েকে শুধালেন, হলে তর, চল এবার। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো, চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। যুদ্ধ চলছে অহর্নিশ, গোলাগুলির যান্ত্রিক শব্দে কামড়া আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার, চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিক চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই ছোট্ট ছেলেটা। বসার ঘর থেকে হৈ হৈ আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমুদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেই ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছা হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে। অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই। খোরশেদুলের তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে। এফোর ওফোর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঢোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানে না। এটি কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনিয়ে খুঁজে খুঁজে সেখান থেকে দত্তক আনেন। ওকে মায়ের মতো সবটুকু আদর দিয়েছেন, এখনও দিচ্ছেন। কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকে লোকটার ২০ বাক্যের শিকারও। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না। ইচ্ছা হয় একটু ভালো থাকতে। চায় না ওকে নিয়ে ছোটবেলা থেকে দেখা মনির সংসারের এসব অশান্তি। চলে যেতে চাই দূরে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এ ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা। ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনের দেওয়ালে ঠেসে দেয়। চোখ বোজে ক্লান্ত ভঙ্গিতে। কার্নিশ বেয়ে তরতর করে জল নামে দুফোঁটা। অচমকা একটি কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না, আপুর কথায় কষ্ট পেয়েছ? ও তো ওরকমই। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোটপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডানগালে চুমু খেয়ে বলল, আর কাঁদব না, খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকালো। কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে। পরপর বলল, একটু ওদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল ওমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্যে ভেতরটা হু হু করে কাঁদে। খুব জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। অচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এই ঘরে। পুষ্পিতা এক পল ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তৃর নায়ক হুকুম ছুড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুকে রেখেই বেরিয়ে গেল। পলাশ হাঁ করে চেয়ে রইল সেদিক। অক্ষি কোটরের পরতে পরতে মূঢ়তা। বিড়বিড় করল, হোয়াট আ বিউটি। তার ধ্যান ভাঙল মিথিলার গদগদ কণ্ঠে, বসুন না, দাঁড়িয়ে কেন? গলা খাকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্ঠে পিষ্ঠে ধরেছে অন্য রকম চাওয়া। ওমন তাকিয়ে প্রশ্ন করল, মেয়েটিকে? পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিষল। পরপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট। এতিম তো, যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হল অমনি। কথাগুলো শুনে থমকালো এক পল। পরপর দীর্ঘশ্বাস আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না, তা সে যত সুন্দরী হোক না কেন। স্ট্যাটাসগুলোও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হল। চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসল বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসল, উদ্যোগে কথাবার্তা শুরু করল।
পলাশ হুঁ হাঁ করে উত্তর করল শুধু। স্ফূর্ত কণ্ঠে শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিক। অধীর পায়ে নামছে তীব্র, চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বাঁ হাতের কবজিতে রূপার চকচকে পুরু ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখেই মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে, কিন্তু রাগ হলো ওর বাউন্ডুলে বেশভূষায়। যেখানে তিনি সব সময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ি। তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ, সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতালেমি স্বয়ং ও ভুললেও উনি ভুলেননি জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটুও শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসল, নিজের মতো খাবার তুলল প্লেটে, টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়ল। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে। তীব্র ফোনের দিক চেয়েই জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চেবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামল তীব্রর, চাইল বাবার দিক। ঘোলা অক্ষী তপ্ত রূপে শুঁধল, কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মারবে ওদের? তীব্র এক পেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়? এত বড় বুকের পাটা যার, তাকে দেখব না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন, তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এই নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছিল জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে, হিসেব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো, আনন্দ। জামশেদ থমকালেন, নিশ্চিত হতে শুধলেন, কি? তীব্র চাইল, সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতেও অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্র চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন, না। আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন, আম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে। নড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল ছলকালো দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্র্যাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছ। ঘোরো, কিছু তো বলিনি, তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে। আর কত? মান ইজ্জত অনেক শেষ করেছ, থামো এখন। ছেলে বলে কিছু বলছি না মানে এই নয় যে বলবো না। সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ড সহ্য করব না। তীব্রর কিচ্ছু যায় এলো না। এমন ভঙ্গিতে হাসল যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন, তীব্র, ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত, না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘাড়ানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি ড্যাড। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনোদিন। তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌরগতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রূঢ়তা ছুটল রন্ধ্রে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা।
তীব্র একবার সেদিক দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহনে পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটিবারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়েও শ্রান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই যেখানে, সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিকে হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় রাহুতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম শাহের ছোটখাটো চায়ের দোকান, কাল যেখানে বসেছিলেন খোরশেদুল। দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সকালে চা এখানেই খায়। 2 বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্রর লাল জিপ। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের ওপর, বাইকের ওপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় ফুরতো আওয়াজ, আরে আরে ম্যা তো গায়া রে, দিল ভিগায়া রে। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের ওপর রাখা অন্য পা। 2 আঙুলের ফাঁকে জ্বলছে অর্ধপোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই, চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো, হুঁ। সেই সময় প্রচণ্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্রে মাসের রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভূ গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করল আগন্তুককে দেখতে। সাফিন্দিক জানালো, কে ছিল? সে মাথা নাড়ল, চিনি না, দাঁড়া দেখছি। সাফিন মুহূর্তে তার বাইক ছোটালো, সাথে চলল আরও কজন। তীব্রর হাতে তক্তকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দ তা। উষ্ণ চায়ে পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যেই লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখমুখ। কি করেছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগলা যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। সাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।